ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএচ ইস্পাত, আর আপনাদের সাথে আছে আমি নাজরিন মুনি। আলোচনায় আবারও অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য রাজনীতিতে নতুন করে ধোঁয়াশা তৈরি করেছে। আল জাজিরায় প্রধান উপদেষ্টা যা বলেছেন তা বঙ্গানুবাদ করলে যা হয় তা হলো নিয়মিত সরকার 5 বছরের হয়, নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ আরও দ্রুত সময়ে সরকারের পরিবর্তন চায়। কাজেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিশ্চিতভাবেই 4 বছরের কম হবে, আরও কমও হতে পারে। এটা পুরোপুরি নির্ভর করছে মানুষের চাওয়া এবং রাজনৈতিক দলগুলোর চাওয়ার উপর। প্রধান উপদেষ্টা সরাসরি বলেননি তার সরকারের মেয়াদ 4 বছর, বরং সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন রাজনৈতিক দলগুলো যদি চায় সংস্কার ভুলে এখনই নির্বাচন দিতে, তাহলে সেটাই করবেন তিনি। প্রেস সচিব এ বিষয়ে আরও স্পষ্ট করেছেন বিষয়টি সাংবাদিক সম্মেলনে। তবে বিষয়টি রাজনৈতিক দলগুলো কিভাবে নিয়েছে তা এখনো স্পষ্ট নয়, কারণ এই বিষয়ে কোনো মন্তব্য না হলেও সরকারের 100তম দিনের ভাষণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হতাশ করেছে বলে জানিয়েছেন তিনি। 3 মাস অতিবাহিত হতে চললেও এখনও নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত না দেওয়ায় বিএনপির মধ্যে নানা সংশয় কাজ করছে। তার মধ্যে 111-এর সময়ে -2 থিওরি নিয়েও কথা বলছেন কেউ কেউ। আর কোনো নির্বাচন বা রোডম্যাপ, কেন নির্বাচন বা রোডম্যাপ তারা চাইছে তার ব্যাখ্যায় বিএনপি মহাসচিব বলেছেন, যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, স্থিতিশীলতা নষ্ট করতে চায়, বাংলাদেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছে, নির্বাচনের রূপরেখা দিলে তারা পিছিয়ে যাবে। তাহলে নির্বাচনের রূপরেখায় কি এখন সকল সমস্যার সমাধান? এছাড়া অন্তর্বর্তী সরকারের রবিবারের ভাষণ কি শুধু বিএনপিকেই নাকি অন্যান্য দলকেও আশাহত করেছে? অন্তর্বর্তী সরকারের মেয়াদ আসলে কতদিন চায় রাজনৈতিক দলগুলো? এ নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন জাতীয় পার্টির একাংশের কো চেয়ারম্যান সাইদুর রহমান টেপা, আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, এবং আছেন আমাদের সাথে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। এবং দর্শক, আমরা আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অতিথিদেরকে স্বাগত এবং কৃতজ্ঞতা জানাই রাজকাহনে যোগ দেওয়ার জন্য। জুনায়েদ সাকিকে দিয়ে আমি একটু শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই বক্তব্য, আসলে পরপর দুটো বক্তব্য প্রধান উপদেষ্টা আমাদের এসেছে। গতকাল রাতে তিনি জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন এবং আজকে আসলে আল জাজিরার যে বক্তব্য প্রকাশিত হয়েছে, দুটি বক্তব্য, এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে দুটোতেই কোনো স্পষ্ট রূপরেখা তিনি দেননি। কিন্তু আলোচনা যখন আসে যে 4 বছরের মেয়াদ হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছরের কম হবে, তখন আসলে এই বিষয়ে একটা প্রশ্নের উদ্রেক হয় কিনা, হওয়ার সুযোগ আছে কিনা, এইটাই আমি জুনায়েদ সাকি প্রথমে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, কারণ প্রধান উপদেষ্টা মূলত কথা বলতে চেয়েছেন সরকারের মেয়াদ যে সাংবিধানিকভাবে বদল হতে পারে সেটা নিয়ে একটা চিন্তাভাবনা আসছে, বিভিন্ন জনের প্রস্তাবের মধ্যে আছে সেই দিকটা নিয়ে। যদিও ওই বিষয়ে আমরা মনে করি যে মেয়াদের চাইতে একটা সরকারের ক্ষমতা কাঠামো, যেটার উপর একটা সরকার দাঁড়িয়ে থাকে, সেইটা অনেক গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের সংকটের উৎস মেয়াদ নয়, ক্ষমতা কাঠামো একটা গুরুত্বপূর্ণ উৎস, যেখান থেকে এই স্বৈরাচারী ক্ষমতা কাঠামো ব্যবহার করে এটাকে একটা ফ্যাসিস্ট শাসনে রূপান্তরিত করা খুব সহজ হয়েছে। ফলে আমরা ওই ক্ষমতা কাঠামোর বদলটা চাই, এবং সেই বিষয়ে তো রাজনৈতিক দলগুলোর প্রস্তাব আছে, আরও প্রস্তাব আসবে। এমনকি অন্তর্বর্তী সরকার তারাও নিজেরাও বিভিন্ন জনের সাথে আলোচনা করছেন, অংশীজনদের সাথে, সেখান থেকে একটা প্রস্তাব তৈরি হবে, তারপরে আবারও আলোচনা হবে। প্রধান উপদেষ্টা যখন এই কোয়ালিফিকেশন দেন যে রাজনৈতিক দলগুলো যা চাইবে সেটার ভিত্তিতে আসলে শেষ পর্যন্ত সব কিছু হবে, তার মানে হচ্ছে উনি একটা কনসেনসাসের কথা বলছেন। উনি বলছেন যে এখানে স্টেক হোল্ডাররা যারা আছে, আমি মনে করি শিক্ষার্থীরা একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, রাজনৈতিক দলগুলো তো আছেই, শ্রেণী পেশার অংশীজনরা আছেন, এবং এই সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতেই একটা রোড ম্যাপ তৈরি হওয়া দরকার। আমার মনে হয় না কেউ আগামীকাল নির্বাচন চাইছে। নির্বাচন যখনই হোক, এইটা রোড ম্যাপটা যে জিনিসটা করবে সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে, যেটার একটা প্রভাব অর্থনীতির মধ্যেও পড়বে, অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রেও সেটা সাহায্য করবে। ফলে রোড ম্যাপ দরকার। রোড ম্যাপের জায়গাটা
কিভাবে নির্ধারিত হতে পারে সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে। এবং এই ক্ষেত্রে ধরুন এই পর্যন্ত সরকারের যে মনোভঙ্গি তাতে বোঝা গেছে যে 5ই জানুয়ারির মধ্যে 6টি কমিশন অন্তত তাদের রিপোর্ট দেওয়ার কথা। যদি তারা সেটা দিতে পারেন তাহলে জানুয়ারি মাসেই হয়তো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে এবং সেই সময় হয়তো বা একটা ধারণা তারা পাবেন এবং সেক্ষেত্রে একটা রোড ম্যাপ তৈরি করার ক্ষেত্রে সুবিধা হবে যে সংস্কারগুলোর জন্য কী পরিমাণ সময় লাগবে, নির্বাচন কবে হতে পারে, ইত্যাদি ইত্যাদি। একই সাথে যে কথাটা গতকালকে প্রধান উপদেষ্টার ভাষণের মধ্যে এসছে যে নির্বাচন কমিশন গঠনের কাজটি খুব দ্রুতই হচ্ছে এবং এটার মধ্য দিয়ে একটা নির্বাচনের যে কাজ সেটা এক ধরনের শুরু হয়ে গেছে। তো এখন তারিখের প্রশ্নটি এই দিক থেকে ইম্পর্টেন্ট যে তারিখটা একটা রোড ম্যাপের গুরুত্বপূর্ণ পার্ট সেই জায়গা থেকে। বাট আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দলই আগামীকাল কিংবা 1 মাস 2 মাসের মধ্যে নির্বাচন চাইছেন। তারা নির্বাচনের জন্য যে প্রস্তুতিগুলোর জায়গাগুলো আছে সেগুলো আমরা সহজে অনুমেয়। কিন্তু আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী রোডম্যাপ নিয়ে যত কথা বলছেন এবং তাদের আলোচনার প্রধান বিষয়টি এটা থাকছে সেই রকম সংস্কারের বিষয়ে আমি তাদের মানে গুরুত্বের জায়গা আমরা আমাদের কথা বলতে পারি, আমাদের দল গণসংহতি আন্দোলন আমরা মানে যেটা বহু আগে থেকেই বলেছি যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। এটা আমাদের এখনকার কথা না, স্পেশালি আমরা 19 সালের আগেও আমরা নতুন জাতীয় সনদের ভিত্তিতে একটা ন্যাশনাল কনসেনসাসের আওয়াজ তুলেছিলাম। 18 নির্বাচনের পর থেকে আমাদের দলীয় অবস্থান হচ্ছে এই বিদ্যমান ব্যবস্থায়, এই বন্দোবস্তে আর কোনো সুষ্ঠু নির্বাচনও সম্ভব না। একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, রাষ্ট্রের মেরামত, সংস্কার, রূপান্তর, যে ভাষাই বলেন, বিভিন্ন দিক থেকে বিভিন্ন দলের শব্দ এসছে, কিন্তু মূল মর্মবস্তুটা একই, যে এই ব্যবস্থাটা বদল করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে। তার জন্য একটা গণতান্ত্রিক সংবিধান লাগবে। এই কথাগুলো রাজনৈতিক দলের সংগ্রামের ভেতর থেকে উঠে এসছে। আজকে অভ্যুত্থান এই প্রশ্নগুলোকেই ধারণ করেছে। কাজে এই প্রশ্নগুলোকে পাশ কাটিয়ে তো কোনো নির্বাচন আসলে সম্ভব হবে না। এবং এই প্রশ্নগুলো বারবার আমরা বলছি যে সংস্কার এবং নির্বাচন কোনো পরস্পর বিরোধী ব্যাপার না, একই সাথে মানে এই দুটো কাজ একসাথে এগোতে পারে। নির্বাচনের তারিখ চাওয়া মানে আগামীকালকেই সেটা চাওয়া এইরকম ট্রান্সলেশন ঠিক নয়। এবং 2 নম্বর হচ্ছে যে নির্বাচনের তারিখ চাওয়া মানেই সংস্কার চাওয়া হচ্ছে না, এই ধরনের কনক্লুশনও ঠিক নয়। আবার এরকমটাও ঠিক নয় যে কেবল সংস্কার চাইবো আর নির্বাচনটা চাইবো না, সেটার মধ্যেও কিন্তু জনগণের মধ্যে যে অনিশ্চয়তার বোধ সৃষ্টি করে সেইটা একটা, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও করতে পারে কোনো কোনো রাজনৈতিক দল। যেমন ওকে, আমি বিএনপি ডিফেন্ড করার কাজ বিএনপির নেতা এখানে বসে আছে, আমি তার কাছে যাই, তাহলে বিএনপির জন্য তো -2 এক্সপেরিয়েন্স, এবং তারা বারবার এই কথাটাই বলছে। জি জুনায়েদ সাকি, আমি একটু আপনার কাছ থেকে তাহলে যাই, একটু নীলোফার চৌধুরী মুনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। যে কথাটি দিয়ে শেষ করেছেন জুনায়েদ সাকি, সেটা নিয়েই আপনার কাছ থেকে আসি যে -2 এর ফর্মুলার কথা একদম শুরু থেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে আসছেন যে এই ঘটনা যেন না ঘটে, তিনি শুরু থেকে সতর্ক দিয়েছেন। কিন্তু বর্তমান সরকারের আসলে 100 দিন মানে 3 মাস পূরণ হয়েছে, এখনো পর্যন্ত কোনো সংস্কার কমিটি তাদের প্রতিবেদন দেয়নি। ডিসেম্বর জানুয়ারি নাগাদ দিবে, তারপরে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে, কতগুলি সংস্কার কি পর্যন্ত করা দরকার এবং সেগুলো করতে কতদিন পর্যন্ত সময় লাগবে তখন হয়তো নির্ধারিত হবে। কিন্তু এখনই নির্বাচনের রূপরেখা বা কোনো রূপরেখা চাওয়া এটা খুব দ্রুততম সময়ে হয়ে যায় কিনা, তার প্রেক্ষিতে আসলে রাজনৈতিক দলগুলো সংস্কারের দিকেই মনোযোগী হওয়া উচিত ছিল কিনা। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, একটা প্রবাদ আছে, চুন দিয়ে মুখ পুড়লে দই দেখেও ভয় করে। তো -2 ফর্মুলার মধ্য দিয়েই কিন্তু আমরা গিয়েছি, এখনও আছি দেশটা। তো আমার কথা হচ্ছে যে নির্বাচন তাদের যদি সময়ের দরকার পড়ে তারা বলতে পারে। রাজনৈতিক দল আছে অনেকগুলো, একটা দুইটা না। তো বড় দল ছোট দল সবাই, আমি গুরুত্বের জায়গাটা আমি কিন্তু এক করে দেখতে চাই। তো সেই জায়গায় তাদের সাথে কথা বলতে পারে। দেখতে দেখতে কিন্তু হানিমুন পিরিয়ড চলে গেল, 100 দিন শেষ। তো 100 দিনে কি হয়, আপনি বীজ বপন করলেই কিন্তু সাথে সাথে গাছ হয় না। গাছ হতে যে টাইম লাগে তার মধ্যে পানি দিতে হয় বা সার দিতে হয় বা আপনার ছায়া দিতে হয়, আলো দিতে হয়, সেটা এই সরকার করতো। এই সরকার মানে কি, অন্তর্বর্তীকালীন সরকার, নামটাই অন্তর্বর্তীকালীন সরকার। তো ওনার তো এই কালক্ষেপণের সময়টা ওনার থাকার কথা না। উনি আসছে এই জাতিকে একটা আলোকবর্তিকা হাতে নিয়ে, যে জাতি অন্ধকারে ছিল বহু বছর, সেখান থেকে গণতন্ত্রের পথে উত্তরায়ণে উনি সহযোগিতা করবে। সেটার জন্য সংস্কার কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না।
সংস্কারের মতো চলবে। আমরা বারবার যে কথাটা বলছি, সংস্কার হচ্ছে চলমান, সংস্কার হতে হতেও কিন্তু আরেকটা নতুন কিছুর উত্তরণ ঘটতে পারে, আবার ওইখান থেকে আবার সংস্কার আরেকটু আগাতে পারে। সেটার জন্য নির্বাচনের দাঁড়িয়ে থাকবে, নির্বাচনের ট্রেন, এটা হতে পারে না। কিন্তু সেগুলো যদি না করা যায়, যদি সঠিকভাবে সেই সংস্কার, যেগুলি ন্যূনতম সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, বিচার বিভাগের সংস্কার, সেগুলো যদি করা না যায় তাহলে নির্বাচন আপনাকে করতে নিষেধ করেছে কে? আচ্ছা, আপনাকে তো কেউ করতে নিষেধ করে নাই। আপনি 3 মাস গেল, আপনি কেন করছেন না? নির্বাচন কমিশনার আপনার আরো প্রায় 2 মাস আগে পদত্যাগ করেছে। এই জায়গাগুলো কিন্তু কিছু কিছু সেনসিটিভ জায়গা আছে, এগুলো খালি থাকার কথা না, থাকে না। তো আপনাকে তো কেউ না করে নাই, আপনাকে প্রত্যেকটা দল সহযোগিতা করার জন্য আশ্বাস প্রদান করেছে। আপনি আপনার প্রয়োজনে বা অপ্রয়োজনে দলগুলোর কথা মনেও করেন না। এই দেশটা চালাবে কিন্তু রাজনৈতিক দলরা। যত আপনি খারাপ বলেন, ভালো বলেন, মন্দ বলেন, যাই বলেন না কেন, চোর বাটপাট যাই বলেন না কেন, তাদের কাছে কিন্তু দেশটাকে ছেড়ে দিতে হবে। তাহলে তাদেরকে সাথে নিয়ে কাজ করতে দোষের কি আছে? আমি তো দোষ কিছু দেখি না। যে আপনাদের সাথে নিয়ে কাজ করছেন, আমি আমাদের সাথে না, আমি শুধু বিএনপির কথা বলছি না। কোন রাজনৈতিক দল কি তার ন্যূনতম সম্মানটুকু পেয়েছে? আপনার 10 মিনিট 15 মিনিটে রাজনৈতিক নেতাদের সঙ্গে কি এমন কথা থাকতে পারে বলেন? এই কথায় তো কিছুই হয় না। আমি যদি বাসার আমার একটা মেয়েদের সঙ্গেও কথা বলি, তাও কিন্তু আমার তারে বুঝাই দিতে 1 ঘন্টা লাগে। তো 10-15 মিনিটে একটা জাতির কথা বলার জন্য এটা সাফিসিয়েন্ট না সময়। তো আপনি কথা বলছেন, কথা বললে আপনি কাজের বেলায় ওইখানে যাচ্ছেন না। এখন আপনি যখনই বলছেন যে ট্রেনটাই নির্বাচনী কমিশন গঠন করবে, নির্বাচনী ট্রেন লাইনে উঠে গেছে বলেই আবার বলছেন যে তবে সংস্কার না হওয়ার পর্যন্ত না। এটা বলে আবার আপনি আল জাজিরার মতো একটা সংবাদ মাধ্যম, সেটা তো আপনি ঠুনকো বাংলাদেশের সঙ্গে মিলালে চলবে না। তারা কিন্তু তাদের মানে সুনামটা তাদেরকে দিয়েই অর্জন করেছে। সেখানে বলছেন যে এখানে মিডিয়ার কুয়ের মতো হয়েছে, যে আমরা এইভাবে বলিনি। 4 বছর আপনি বললেন, তো 4 বছর আপনি তো ক্লিয়ার বলছেন না। আমার কথা ক্লিয়ার বলেন, এটা অ্যাপ্রক্সিমেট সময় একটু আগাতেও পারে, একটু পিছাতেও পারে। আমরা ছোটবেলা বলি নাই পড়ার সময় যে যদি বৃষ্টি হয় তবে আমি খেলতে যাব না, বৃষ্টি হয়েছে সুতরাং খেলতে যাইনি। তো এই সংস্কার চলতে চলতে, এই নির্বাচন কমিশন চলতে চলতে, এই ভোটার আপনার হালনাগাদ আদমশুমারি চলতে চলতে যদি 2-1 মাস পিছিয়ে যায়, এটা কিন্তু রাজনীতিবিদরা বুঝবে। যদি আগে কাজ শেষ হয় 2-1 মাস আগায় দিলে এটাও কিন্তু রাজনৈতিক দলরা মনে রাখবে। পর্যন্ত কি অপেক্ষা করা সম্ভব যে সেই তারিখটা পেতে অন্তত সংস্কার কমিশনের কতগুলি প্রতিবেদন দরকার নির্বাচন, এবং একই সাথে রাজনৈতিক দলগুলোর সাথে বসে জানুয়ারি নাগাদ যদি সেটা সরকার দেয়, মানে আপাতত আমরা ধরছি ডিসেম্বর পর্যন্ত, সেই বিষয়ে আমরা কথা বললাম না। আমরা সংস্কার বিষয়ে কথা বললাম, যেটা অগ্রাধিকার দরকার সেটা কথা বললাম। রাজনৈতিক দলগুলোর সেই সুযোগ আছে কিনা? শোনেন, রাজনৈতিক দলগুলোর সব সুযোগই আছে। রাজনৈতিক দল এমন একটা জিনিস, এটা হলো কোনো বিজ্ঞান না, কিন্তু বিজ্ঞানের উপর বড় বিজ্ঞান, এটা রাষ্ট্রবিজ্ঞান। সো এইখানে কথা বলার কোনো অফুরন্ত বলার আছে, অফুরন্ত করার আছে। আপনি কিভাবে করলেন, এই যে আপনি যে কাল ক্ষেপণ করছেন, এটাও কিন্তু রাজনীতিবিদরাও বুঝতে পারছে, বাংলাদেশের জনগণও বুঝতে পারছে। এই কাল ক্ষেপণটা রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো চায় না বলেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার তাদেরকে অ্যালার্ম দিচ্ছে। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকার, আপনি আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে, আপনি শুনেছেন যে আমরা চাই এই সরকার বিজয়ী হোক, আমরা চাই এই সরকার আপনার কোনো ব্যর্থ না হোক। তারপরেও যদি আমরা সর্বোত্তকরণের সহযোগিতা করতে চাই, তারপরেও যদি ব্যর্থ হয় তাহলে আমাদের কিছু করার নাই। তো এই যে এত কিছু বলার পরে, এত সহযোগিতার আশ্বাস দেওয়ার পরে আপনি কেন ব্যর্থ হবেন? এই যে এত সহযোগিতার আশ্বাস দেওয়ার পরে আপনারা যে 3 জন দেখেন, আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট যখন নির্বাচিত হতো, এই দলগুলোরাই তো নির্বাচন করত। প্রত্যেকটা দল, সরকারি দল, বিরোধী দল, অন্যান্য দল বিভিন্নভাবে নাম দিত, সেই নাম থেকে কিন্তু সিলেক্ট হতো। কিন্তু এখন যে অন্তর্বর্তীকালীন সরকারি যে পরে যে 3টা নিল, আপনার যাদের জন্য এত কথা বলছি, আমরা যাদের জন্য এত যুদ্ধ করলাম, এত জীবন দিলাম, এত রক্ত দিলাম, তাদের প্রতিনিধি যদি দেশ চালায়, তারাই যদি আবার আসে, তাদের এই আসামিরাই যদি আবার ক্ষমতার দণ্ড হাতে নেয়, তাহলে দরকার কি ছিল এই পরিবর্তনে? আপনাদের সেই সংখ্যার জায়গা, এই সংখ্যা তো আমরা দেখছি। আমরা আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘাপটি মেরে বসে আছে এবং তারাই আসছে। আপনি তাদের ফেসবুক গুলোতে যান, আপনি হঠাৎ করে বলেন না, এখানে আমি শুনেছিলাম, পড়েছিলাম যে চাইলে একজন মুক্তিযোদ্ধা যে কোনো সময় রাজাকার হতে পারে, কিন্তু একজন রাজাকার যে কোনো সময় মুক্তিযোদ্ধা হতে পারে না।
তো এই যে আপনার রাজাকারকে আপনি পয়েন্টে পয়েন্টে মুক্তিযোদ্ধা বানায় দিচ্ছেন, তাহলে এটা কিসের জন্য? তাহলে কিসের জন্য এই যুদ্ধ হয়েছে? এতগুলো ছেলে প্রাণ হারাইছে, এই যে রাজাকারকে পয়েন্টে পয়েন্টে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া হচ্ছে, এই পয়েন্টে আমি হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে। আমি আপনার কাছে আসবো, আমি আপনার কাছ থেকে একটু অনুমতি নিয়ে আমি সাইদুর রহমান ট্যাপার কাছে যাই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। আমি ওই কথাটা নিতে চাই যে তিনি বলেছেন যে কালক্ষেপণ করা হচ্ছে, আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি যে কালক্ষেপণ করা হচ্ছে। আপনাদের তা মনে হয় কিনা সরকার কালক্ষেপণ করছে, এবং এই কালক্ষেপণটা আসলেও কোনো আশঙ্কার কাহিনী আছে কিনা এই দেশের জন্য? ধন্যবাদ আপা, আপনাকে ধন্যবাদ। আমার অত্যন্ত দুইজন সহজ, সাকিব আর মনি আপা। দীর্ঘদিন অসুস্থ ছিলাম, গতকালকের থেকে ভালো হয়েছি। আজকে আপনাদের রাজকাহনে নিয়ে আসছেন, রাজকাহনের সবাইকে ধন্যবাদ। মূল কথা যেটা আপনি যে প্রশ্ন করছেন, সে প্রশ্নের উত্তর আমি একটু পরে দেখি। সংস্কারটা কি, কোথায় কি সংস্কার করবেন, কাকে নিয়ে সংস্কার করবেন, এটা শব্দটা কি? বাংলা শব্দ সংস্কার কি, এটা কোথায় সংস্কার করতে হবে? আর সংস্কার আপনি যেখানে করেন তার মানে কি? সংস্কারের ইংলিশ শব্দটা কি, তাই না? এটা সংস্কার যদি করতে হয়, আমি এই টেবিলে বহুদিন বলছি যে বাংলাদেশের রাজনীতিবিদদের হাতে ছেড়ে দিতে হবে। এবং পৃথিবীতে যতগুলি দেশ আছে, কোনো দেশে কি রাজনীতিবিদদের বাইরে কেউ ক্ষমতায় থাকে? নাই। না, নিশ্চয়ই থাকবে না। কিন্তু এককভাবে রাজনৈতিক, আমি শুধু প্রশ্নটা রেখে যাই, এককভাবে রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন তাদের মতো করে অনেক কিছু করে। শেষ হোক। সংস্কার নির্বাচন কমিশন, সংস্কারের কমিটিতে কে আছে? এরা কারা? এই লোকগুলি কে? আমাকে চেহারা আমরা পড়ালেখা জানি না, সাকিব ভাই জানে না, মনি আপা জানে না। রাজনৈতিক নেতাদের কাছ থেকে বলতো, আপনার তারেক রহমান সাহেবকে বলতো বা ফখরুল ইসলাম আলমকে বলতো যে আপনার দলের থেকে লোক দেন। আজকে কমিউনিস্ট পার্টিকে বলতো, সাকিব ভাইদের বলতো আপনার এদের নিয়ে আপনি সংস্কার করেন। কমিউনিস্ট পার্টির লোক আছে, অনেকে আছে, জামাতে আছে, তাদের নিয়ে বলতো যে আপনারা লোক দেন, সংস্কার করব। তো যারা দেশকে ভালোবাসবে, যারা দেশের জন্য জীবন দেবে, আপনি কোন আমলা আছে যে 5টার পরে অফিসিতে যাওয়ার পরে ঘুমাবে না? আমি সাইদুর রহমানটা আবার রাজনীতি করি, আমাকে রাত 2টোর সময় পাবে, মনি আপাকে 2টোর সময় পাবে। ওই যে সাকিব ভাই আমার বিল্ডিংয়ে, আমার অফিসের সামনে দিয়া এই যে আন্দোলনের সময় এই যে ঘন্টার পর ঘন্টা দিনে তো 2-3টে মিছিল করছে, এটা আমার দেখা। তো যারা দেশের জন্য করছে তাদের নিয়ে সংস্কার করা যায় না? যে ছাত্ররা রাজনৈতিক এই আন্দোলনটাকে বেগবান করছে, সেই ছাত্রদের মধ্যে কি মেধাবী নাই? তাকে নিয়ে আপনি সংস্কার করেন? আছে তো, তারা সকল সংস্কার কমিটিতে তারা একজন করে আছে। আছে সকল সংস্কার কমিটিতে ছাত্র প্রতিনিধি আছে। আমার প্রশ্ন হলো যে এই সংস্কার যাদের আপনি করবেন তারা কারা? তারা দেশকে ভালোবাসতে হবে। এমন উপদেষ্টা আছে বাংলাদেশে, এই গভর্নমেন্টে, যে যারা 40 বছর বাংলাদেশে ছিল না, 40 ইয়ার্স বাংলাদেশে ছিল না, তারাও আছে। তারা বাংলাদেশ সম্বন্ধে জানবে কি? কেউ জানবে না, জানতে পারে না। কারণ বাংলাদেশ এইখানে যারা থাকে, এই যে একটু আগে আমরা আসলাম, গাড়ি রাখি হাঁটিয়ে আসতে হলো। আমরা জানি অনেক গোলমাল হচ্ছে বা ছাত্রদের আন্দোলন হচ্ছে, তাদের সম্মান দিয়ে হাঁটিয়ে আসলাম গাড়ি ওই কোনায় রেখে। কারণ আমরা দেশ সম্বন্ধে জানি। আমরা যারা রাজনীতিবিদ, তারা দেশের মানুষের পালস বোঝে। আমি আজকে বাজারে গেলাম, 100 দিনই উপকার করছেন, অনেক উপকার। আজকে বাজারে গেলাম, যেহেতু আমার ডেঙ্গু হয়েছিল, কিছু ফল ফ্রুট কিনতে যাই। আপনি বিশ্বাস করেন, কোনো ফ্রুটস, ইভেন ওই যে কী জানো কয় 50 টাকা 100 টাকা ছিল, ওই যে লাল লাল কমলা লেবুর মতো মালটা 350 টাকা, বুঝছেন না? আমি ওই মালটা কোনোদিন 50 টাকায় পাওয়া যায় তো না, 100 টাকা আমি বলি, এখন 350 টাকা আমি কিনছি আজকে। তারপরে ড্রাগন ফল আমাদের এইখানে হয়, ওই যে দিনাজপুরের দিকে হয়, তার দাম 300 টাকা, বুঝছেন না? তারপরে সবেদা ফল কিনলাম, হালি 300 টাকা, মানে 12টা 300 টাকা ডজন আর কি। হ্যাঁ, তো আমাকে সমস্যা, আজকে দেশের মানুষ সাধারণ গরিব মানুষগুলি না খেয়ে মরতেছে। সাধারণ মানুষগুলি
মধ্যবিত্ত লোকরা মানে 5 বেলা ঠিক মতন হয়তো ডাল আর ভাত খাচ্ছে, ঠিক আছে না? আজকে ছাত্ররা হসপিটালে পড়ে রয়েছে, কাঁদতেছে, পঙ্গু হয়ে গেছে, কার চোখ নাই, কার মাথা নাই, পা নাই, তাদের চিকিৎসা করতে হবে। আমি সংস্কার করবো, সংস্কার দিয়ে দাও। কিন্তু এখানে একটা প্রশ্ন সবসময়ের জন্য এর জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের তরফ থেকে আসে যে 16 বছর ধরে যা কিছু হয়েছে তার যদি একটা জায়গায় নিয়ে এসে নির্বাচনটা দিতে হয় তার জন্য ন্যূনতম একটা সময় লাগবে। আপা শোনেন, 16 বছর ধরে যা হয়েছে, উনি তো পড়া গেছে সেই ফ্যাসিস্ট সরকার, ঠিক আছে? আপনি দেখেন 5 তারিখে চলে গেছে। আমি এই না আমি আপনাকে বলি, আমাকে কথা শুনতে হবে। 5 তারিখেই পড়া গেছে। এই 5 তারিখে কে আসছিল? দেশটাকে সরকার তো ছিল না। 5 তারিখে আর্মি আসে, আর্মির সেনাপ্রধান এসে, তারা লোক এসে তারা করছে, আর ছাত্ররা করছে, রাজনৈতিক নেতারা এই দেশটাকে চালাইছে, তাই না? সেই আর্মির যে চিফ ওয়াকিরুজ্জামান সাহেব, সে জাতিসংঘে মানে কোথায় যেন মানে দিল যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। অথেন্টিক কথা বলছিল, 18 মাসের মধ্যে নির্বাচন হবে। কিন্তু পরবর্তীকালে শুনলাম যে না, 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়া যাবে। কিন্তু এইটা তো নানাবিধ, আমরা এখনো পর্যন্ত যে পর্যন্ত একটা সঠিক তারিখ না পাচ্ছি সেই পর্যন্ত তো এইসব গল্প নানাভাবে ছড়বে। এখন সঠিক তারিখটা শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন বলে উপদেষ্টারা বলেছেন। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব এবং ধৈর্য ধরবো কিনা আমি বিরতির পর কতদিন অপেক্ষা করবো সেই প্রশ্ন নিয়ে আসছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জুনাইসাকি আমাদের সাথে আছে। একটা লাইন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন শুধু নির্বাচন দেয় এই সরকারের কাজ নয়, এবং প্রধান উপদেষ্টাও একই কথা বলেছেন যে দেশ এখন আসলে যে জায়গাটাতে আছে সেটা বলছেন যে সরকার ব্যবস্থার সংস্কারেই আছে। নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়। এই সরকার শুধু নির্বাচন করবে না, একটা সংস্কার করে দেশকে একটা জায়গায় নেবে, বারবারই তারা বলছেন। এবং 3 মাসের মধ্যে রাজনৈতিক দলগুলো কি বেশি হতাশ বা বেশি আসলে শঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে কিনা, আপনার সেটা মনে হয় কিনা জুনায়েদ সাকি? দেখুন, যে কথাটা জায়গা, যে আমি পুরনো আলোচনা থেকে বলি যে বিএনপির একটা -2 এক্সপিরিয়েন্স আছে, যেটা আমি শুরু করেছিলাম শেষ করতে পারিনি। এই ক্ষেত্রে ওই একই -2 ব্যাপারটা কাজ করে না, মানে একইভাবে অ্যাপ্লিকেবল না। যেটা হয়তো নানা দিক থেকে একটা বৈরী যে বাস্তবতার মুখোমুখি হয়েছে, তাদের অভিজ্ঞতা হয়তো তাদেরকে তাড়া করতে পারে, এবং যেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে একটা অনিশ্চয়তাটাকে নানা ধরনের আশঙ্কার জন্ম নিতে পারে। ধরুন, ব্যাপারটা এরকম হতে পারে যে এই সরকার সফলভাবে সংস্কার করবে এবং একটা নির্বাচন করে তারা একটা গণতান্ত্রিক উত্তরণে তাদের ভূমিকা রেখে তারা বিদায় নেবে। এমনটাই কিন্তু একভাবে ম্যান্ডেট, এই সরকারের ম্যান্ডেট সংস্কারেরও, ম্যান্ডেট নির্বাচনেরও, এবং ম্যান্ডেট দৈনন্দিন রাষ্ট্র পরিচালনারও। কারণ তারা 3 মাসের জন্য আসেনি যে রুটিন কাজ করে ভাই একটা ইলেকশন করে চলে যাব। তার মানে এই জিনিসগুলো আছে যে অর্থাৎ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট কিংবা নিয়মিত সরকার যেভাবে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা করে, জনগণের জীবনের সংকটের দায়িত্ব নেয়, মোকাবেলা করে, এই সরকারকে সেটাও করতে হবে। এই সরকারকে সংস্কার করতে হবে এবং একটা নির্বাচন আয়োজন করতে হবে। এবং এই ম্যান্ডেট নিয়েই তারা এসছেন। আমরা এই ম্যান্ডেটটা দিয়েছি, মানে সেখানে তো বিএনপি অনুপস্থিত ছিল না, বিএনপি তো উপস্থিত থেকেই সে ম্যান্ডেট দিয়েছে। এখন সেই ম্যান্ডেটের জায়গায় বিএনপির চাওয়া, আমি যতটুকু বুঝি কিংবা আমি মনে করি নিজেও, সেটা হচ্ছে যে রোডম্যাপ রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে, যেটা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জরুরি। সেটা যদি 3 বছর পরে নির্বাচনের কথা বলে তাহলে কি সহজে মানবে রাজনৈতিক দলগুলো? না, আমি আবারও বলছি যে মানার ব্যাপারটা যেহেতু একটা পলিসি হয়, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, বিশেষত মেজর সিদ্ধান্তের ক্ষেত্রে একটা পলিসি দরকার। পলিসিটা কিন্তু ইতিমধ্যে সরকারও গ্রহণ করেছে যে আমরা কনসেনসাসের ভিত্তিতে নিব স্টেক হোল্ডারদের মধ্যে। তো তাহলে তো একটা জায়গায় এসে পৌঁছাবে। আপনি 3 মাসে দাবি করতে পারেন, আরেকজন 6 বছর বলতে পারে, একটা জায়গায় এসে পৌঁছাবে। কেউ 4 বছর বলতে পারে, কেউ 3 বছর বলতে পারে, কেউ 2 বছর বলতে পারে, মানে 1 বছরও বলতে পারে কেউ। আপনি যে সময়সীমাই বলুক না কেন, আপনি একটা কনসেনসাসে এসে পৌঁছাবেন যে সংস্কারগুলো কি, এইটুকুর জন্য মিনিমাম কি লাগবে। যেমন ইতিমধ্যে একটা আলোচনা আছে যে ভোটার
তালিকা আপনার নবায়ন করতে হবে। সেই হালনাগাদ করতে গেলেই একটা সার্টেন টাইম লাগবে। তারপরে আরও অনেকগুলো কাজ আছে, প্রশাসন সহ পুনর্গঠনের একটা কাজ আছে, প্লাস এই সংস্কারগুলো কি কি হবে, তার কতটা নির্বাচনের আগে কতটা নির্বাচনের পরে যাবে, এই বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা ঐক্যমত্যের তৈরির ব্যাপার আছে। এই জায়গা থেকে প্রশ্নটা এখন মানে এই বক্তব্যের পাল্টাপাল্টি জায়গাটা আমি কোনো মানে এর মধ্যে আমি নিজেকে খুঁজে পাই না, এক নম্বর। প্রথমত আমি এবং এর মধ্যে আমি কোনো স্বস্তিও পাই না, কারণ আমি দেখতে পাচ্ছি যে সংস্কারও আমাদের দরকার, নির্বাচনটা আমাদের লাগবে, এবং সেই দুটো জিনিসই যদি আমরা মানে জায়গা মতো যথাযথ প্রক্রিয়া এগোচ্ছে কিনা। বিএনপি সম্ভবত বলতে চাইছে যে যদি নির্বাচনের এই রোড ম্যাপটা থাকে তাহলে যে আশঙ্কাটা বিএনপি করছে সেটা তাদের মধ্যে থাকে না। শেষ করি না, 30 সেকেন্ডে শেষ করছি। একটা আশঙ্কার জায়গা হচ্ছে যে এই প্রসেসের মধ্যে একটা আপতিক অনেক ঘটনা ঘটতে পারে, যেটা আবার পুরো প্রসেসটাকে অনেক দীর্ঘায়িত করতে পারে। সেরকম অনেক আশঙ্কা রাজনীতির ক্ষেত্রে থাকে, নানা ধরনের অস্থিরতা আছে, নানা ধরনের চেষ্টা আছে পতিত স্বৈরাচারের, তার দেশি বিদেশি মিত্রদের। ফলে রোডম্যাপ সম্ভবত অনেকগুলো প্রশ্নের জবাব হয়ে দাঁড়াবে। এই জায়গা থেকে সম্ভবত বারবার এই জিনিসটা চাওয়া হচ্ছে। আমি নীলুফার চৌধুরী মনির কাছে আসি। জোনায়েদ স্যারকে অনেকখানি পরিষ্কার করেছেন। আপনাদের কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভীষণ রকমের অসুস্থ এবং তার বাইরে চিকিৎসা দরকার, এবং এই সরকার 100 দিন পার করে ফেলেছেন এবং তার বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো জটিল জায়গা নাই। এবং আমরা একটা তারিখও পেয়েছিলাম যে নভেম্বরে 8 বা 9 তারিখে তিনি বাইরে যাবেন চিকিৎসা করার জন্য, এখনও তিনি যাননি। যে সংখ্যাটা আপনাদের মধ্যে কাজ করে -2 ক্ষেত্রে, বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রেও কি আপনাদের এই ধরনের একটা আশঙ্কা কাজ করে কিনা যে তিনি বাইরে চলে গেলে একটা জটিল পরিস্থিতি এই দেশে তৈরি হতে পারে? দেখেন, আপনি কথাটা আমি সম্পূর্ণরূপে অযৌক্তিক ফেলে দিতে পারি না, কিন্তু এটাও সত্যি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার শারীরিক যে সক্ষমতাটা বাইরে যাওয়ার জন্য, আপনি জানেন যে আমেরিকা বা ব্রিটেন দুই জায়গায় অনেকক্ষণ প্লেনে থাকতে হবে, সেটার জন্য ওনার শারীরিক অবস্থানটা উপযুক্ত ছিল না যাওয়ার জন্য। সেই উপযুক্ততা দেখার জন্য বারবার হসপিটাল, বাসা এরকম করা হচ্ছিল। তো এটা একটা ব্যাপার। এবং দ্বিতীয়ত, বিএনপির মহাসচিব যেভাবে বলছেন, উনি তো একদম মানে কানে হাত না দিয়ে চিলের পিছে দৌড়ানোর লোক না। সো সেটাও একটা ব্যাপার যে আসলে আমরা তো একটা সরকারকে বুঝে উঠতেও টাইম লাগে। আপনি একটা জিনিস দেখেন, অনেকের অনেক রকম শীর্ষ সন্ত্রাসীরা অনেকেই মুক্ত হয়ে গেছে, খেয়াল করেন আপনি, অনেকেই মুক্ত হয়েছে, কিন্তু বিএনপির নেতাদের মামলা কিন্তু এখনো উঠে নাই। বিএনপির নেতাদের মামলা যেগুলো ধরেন চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, যে আওয়ামী লীগ যে ধরনের মামলা দিয়েছে, এগুলো কিন্তু এখনো আপনার ওয়ারেন্ট ইস্যু করা আছে। তারা অনেকেই মনে করছে, সরকার অনেকেই জেলাওয়ারি মনে করছে যে সরকার চেঞ্জ হয়েছে, তাদের হয়তো কিছু হবে না, কিন্তু ফিউচারে তাদের জন্য অনেক সমস্যা হতে পারে। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের মামলাগুলো কিন্তু ওইভাবে উঠছে না, এবং দেশে আসার জন্য যে একটা ক্লিয়ারেন্স মিনিমাম, সেটাও কিন্তু আমরা পাচ্ছি না। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে বিএনপির নেতাদের জন্য, আমাদের জন্য কিন্তু কোনোটাই ওরকম ভালো কিছু দেখছি না। অথচ দেখেন, একই জায়গায় শেখ হাসিনা যেভাবে একটা পতিত সরকার, শেখ হাসিনাকে আসলে কোনো সংজ্ঞায়িত করার মতো না, উনি যেভাবে উনি প্যারোলে মুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন, তারপরে উনি যেভাবে ওনার প্রত্যেকটা অর্থ আত্মসাৎকারী মামলা এবং অনেক স্ল্যাং মামলাগুলো উনি প্রত্যাহার করেছেন, যেটা চাইলেই আইনের মাধ্যমে হতে পারত নিষ্পত্তি, সেটা হয় নাই। ঠিক একই অবস্থায় আজকের যিনি, আমি জানি না, আমার খুব বোধহয় সাহস নিয়ে কথা বলছি, আজকের যিনি প্রধান উপদেষ্টা, ওনার মামলাগুলো কিন্তু প্রত্যাহার হয়েছে। ওনারও কিন্তু আপনার অর্থ সংক্রান্ত একটা মামলা ছিল, সেটাও কিন্তু চলে গিয়েছে। কিন্তু আমাদের যেগুলা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা, প্রত্যেকটা মানুষ বাংলাদেশের চরম শত্রুও বলবে যে উনি এই কাজটা করে নাই, ওনার টাকাটাও নেই আছে। আমি বলি সবকিছু হয় নাই, সবকিছু হয় না, আমি সেটা বলছি। তাহলে আপনার তো এগুলার কোনো কিছুই থাকার কথা না। তার মানে উনি জামিন পেয়েছেন, উনি কিন্তু মুক্ত নন। তো এই যে সেই জায়গায় যদি আপনার কোনো ঘটনা ঘটে, অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তার মানে আপনারা আসলে স্বস্তির বার্তা পান, এমন কিছু স্বস্তি আপনাদের এখনো পর্যন্ত দেয় না। অথচ আমাদের জন্য ওনারা আছেন বহাল তবিয়তে, এটা সত্যি। অথচ আমরা কিন্তু
আমরা কিন্তু কিছুই এটার ভাগিদার হচ্ছি নিশ্চয়ই না। শুধু বিএনপির জন্য আছে কিনা সেটা নিয়ে নিশ্চয়ই তর্ক আছে, আমি পরে পর্বে সেই তর্ক আসবো। আমি একটু সাইদুর রহমান টেপার কাছে আসি। যে কথাটি আপনার কাছে বলে গিয়েছিলাম যে আসলে আপনি বলছিলেন কতদিন সময় লাগে। এখন জিনিসপত্রের দাম শেখ হাসিনা চলে যাওয়ার সময়ও অনেক বাড়ছিল একই সাথে, এবং এখন যে অবস্থা তৈরি হচ্ছে একটা সরকারে বসতে বুঝতে সমস্ত কিছু হয়তো তারা আমরা এই পরিস্থিতিতে চলে আসছি। জনগণ তো একটু ধৈর্য ধরেই আছে, সেই ক্ষেত্রে কি রাজনৈতিক দলগুলো একটু অধৈর্য কিনা? এরপরে কি আবার পাবো? আপনি এখন কথা বললে পরে আবার পাবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কি জানো বলে গেলাম, বয়স এসে তো। রাজনৈতিক দলগুলো একটু অধৈর্য কিনা, কারণ জনগণ তো ধৈর্য ধরেছে এই কারণে, কারণ জনগণ এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে পর্যাপ্ত সংস্কার করার পর একটা নির্বাচন দেওয়ার জন্য। কাজে জিনিসপত্রের দাম অনেক অস্বস্তি করার পরও জনগণ মেনে নিচ্ছে এখনো পর্যন্ত। ধন্যবাদ আপনাকে, কিন্তু এই সরকার কি জনগণ ম্যান্ডেট দিছে নাকি? অবশ্যই জনগণ ম্যান্ডেট দিয়েছে। কিভাবে ভোট হয়েছে? না, ভোট একটা বিপ্লবে না, যদি না, না, একটা সরকার এটা আসে বিপ্লবী সেটা তো সরকার না। জনগণের। জনগণ ম্যান্ডেট দেয় নাই। কে দিয়েছে? জনগণ ম্যান্ডেট দেয় নাই। মানে এই সরকারকে ম্যান্ডেট কে দিয়েছে? আমি আপনাকে বলি, জি, দেশে যখন সরকার ছিল না 5 আগস্ট থেকে, ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের একটা প্রতিভা, পৃথিবীব্যাপী তার একটা সুনাম আছে। সেই জন্যে ছাত্র জনতা যারা যারা আছে, রাজনৈতিক নেতারা ইউনূস সাহেবকে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? ভালো করবে, সুন্দর করবে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড যার নাম আছে, যাকে সবাই ভালো জানে, নিয়ে আসছে। এখন নিয়ে আসছে কেন? ভালো করার জন্যে। তো ওনার যেটা উচিত ছিল প্রথম, আমি যেটা মনে করি, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওনার তো লোভ লালসা থাকার কথা না। না, কি লোভ লালসা? গদির লোভ লালসা। এখন উনি কি করতো? ওই মনিয়াপা একটা কথা বলছে যে, আমি বলছি যে 10 মিনিট নেতাকে সাথে কথা বলতে হবে। তারেক জিয়া সাহেব আপনার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। কি মামলাটা ওনার? মামলাটা ভুয়া মামলা, সবাই জানে। খালেদা জিয়ার মামলাও ভুয়া মামলা, সবাই জানে। তো ওনার পাসপোর্টটা পর্যন্ত দেওয়া হয় নাই, মামলাগুলি উইথড্র করা হয় নাই। আর অনেকের মামলা আছে, তারা উইথড্র করে ফেললো। এখন যদি একটা এই যে জুনায়েদ সাকি ভাই সংলাপে গেছে 10 মিনিট, কি কথা বলবে? এখন আসতো তারেক জিয়াকে নিয়ে আসতো, তারেক জিয়াকে বলতো, সবাই নিয়ে বসতো, বসে বসে বলতো যে এইভাবে আমরা এই দলটাকে, দেশটাকে ঠিক করতে চাই। ফখরুল ইসলাম আলমগীরের মতন লোকরে 165টা মামলা দিছে এই ফ্যাসিস্ট সরকার। এই দেশের এই বিএনপির মধ্যে ডক্টর মঈন খান আছে, আমির খসরু মাহমুদ সাহেব আছে, মির্জা আব্বাস সাহেব আছে। এরা তো দেশ থেকে পালায় নাই, মার্ডার কেস হয়েছে, পালায় নাই। হ্যাঁ, তো এইখানে কমিউনিস্টরা আছে, এখানে জামাতের লোকজন আছে, এখানে ইসলামিক আছে, আর যারা এই যে সমন্বয় করে, যারা জীবন দিচ্ছে। আপনি বলছেন যে আসলে সরকার যে জায়গাটাতে আছে সকল রাজনৈতিক দলকে সেই গুরুত্বটা দেওয়া দরকার ছিল সংলাপের ক্ষেত্রে। একেবারে আমি একদম বিরতির পরে আসতে চাই এই কারণে, 3 মাসে সরকার বলে যে এখনো পর্যন্ত 3-4 বার রাজনৈতিক দলগুলোর সাথে বসা হয়েছে, যদিও সময় সংক্ষিপ্ত ছিল। বিষয়টা কি এমন কিনা যে সময় বেশি করে দিলে রাজনৈতিক দলগুলো একটু স্বস্তি পাবে? বিরতির পর ফিরছে। অনেক ধন্যবাদ দর্শক শেষ মুহূর্ত পর্যন্ত সাথে থাকার জন্য, এবং আমাদের সাথে অতিথিরা আছেন। আমি খুবই দুঃখ প্রকাশ করে খুব অল্প সময় দিতে পারবো। জুনায়েদ সাকিকে দিয়ে শুরু করি। একটা প্রশ্নই, সংস্কার এবং নির্বাচন পাশাপাশি প্রক্রিয়া একসাথে চলতে পারে আপনি বলছিলেন, এবং সরকার একটা স্বস্তি দিতে পারে সবাইকে রূপরেখাটা প্রকাশ করার পর। রাজনৈতিক দল হিসাবে আপনার দল এবং আপনি ব্যক্তিগতভাবে এই অন্তর্বর্তী সরকার কত দিনের মধ্যে সংস্কার কাজটা শেষ করতে পারবে বলে মনে করেন? না, এটা তো আমি এখন বলতে পারবো না। প্রথম বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলগুলো অস্থির, এই কথাটা একটা জেনারেলাইজড ফর্মে হাজির করা হয়। বিএনপি অস্থির কিনা সেটা বিএনপির দিক থেকে একদম সবাই আলাদা আলাদা। আমরা মনে করি যে আমরা মোটেই অস্থির নই, তবে আমরা একটা বিষয়ে অস্থির, সেটা হচ্ছে যে আহতরা যখন 3 মাস পরে এসেও নিজেদের চিকিৎসার জন্য রাস্তায় নামে, সেটা আমাদেরকে একটু অস্থিরতা তৈরি করে যে এই সরকারের কাছে কি সেটা কোনো প্রত্যাশা করা গিয়েছিল? যখন দ্রব্যমূল্য এখনও নিয়ন্ত্রণ হয় না, এখন এটার কারণ আমরা অনেক ক্ষেত্রে বুঝি, কিন্তু মানুষের জন্য এক্সপিরিয়েন্সটা হয় কি যে আমি তো ভাই আয় করতে পারছি না, আমি খাবোটা কি? তখন আমাদের একটু অস্থির হতে হয়। কিংবা জানমালের নিরাপত্তার প্রশ্নে এখনও যখন পুলিশকে আমরা ঠিক একইভাবে এফেক্টিভ দেখি না, তখন আমাদের একটু অস্থির হতে হয়। আমি বলতে চাইছি কি যে
এই সরকার তো আমাদের প্রতিপক্ষ না, আমাদের সমর্থনের ভিত্তিতে আছে। আমরা তাদেরকে কোথায় জনগণ কি ধরনের পারসেপশন জনগণের মধ্যে তৈরি হচ্ছে এটা সরকারকে অবহিত করা দরকার, এবং সেই ক্ষেত্রে সরকারকে সতর্ক করা, চাপ দেওয়া, সেগুলো প্রয়োজন আছে। না হলে এই যে আমলাতন্ত্রের লাল ফিতার ঘেরাচপে সরকার যে অনেক সময় বন্দী হয়ে পড়ে এবং তারপরে অনেক কিছু দেখতে পায় না, সেই জায়গাটা বন্ধ হওয়া দরকার। ফলে আমি মনে করি যে আমরা কিছুটা অস্থির, মানে কখনো কখনো সেইটা হচ্ছে জনগণের যে সমস্ত সংকটগুলো আছে। নির্বাচন নিয়ে আমাদের কোনো অস্থিরতা নেই। আমরা যেটা বলছি, সামগ্রিকভাবে যে কোনো মানে সংস্কার প্রক্রিয়া যতটুকু সময় দরকার ততটুকুই না আগা উচিত, এবং এইটা সংস্কারের প্রক্রিয়ার ভেতর দিয়েই একটা নির্বাচনে পৌঁছানো দরকার, এবং সেটা সকলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে হবে। এবং যেহেতু আমার সময় নাই, আর নীলুফার চৌধুরী মনির কাছ থেকে একটু নেই, আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। যে আপনারা কতদিন মনে করেন সামনের বছর বা 2026-এর শুরুতে, মানে আপনার কি মনে হয়? আমরা চাই যে সরকার এই যে বলেছে যে তারা সংস্কার করবে, এটা করবে, ওটা করবে, সব কাজই করবে, সেই জায়গায় তারা কিন্তু সিন্ডিকেটকেই একমাত্র বের করতে পারে না। সিন্ডিকেটকে একটা পেঁয়াজের দাম যখন একদম প্রান্তে যখন থাকে 48 টাকা কেনা খরচ বাবদ বা 50 টাকা, সেটা যখন 120 থেকে 40 টাকা হয়, এই মাঝখানের পয়সাগুলো কে খাচ্ছে? এটা যখন সরকার বের করতে পারে না, বের করতে চায়ও না, অতএব এই সরকার ছাড়া, আপনার নির্বাচনী সরকার ছাড়া কোনো উপায় নাই। তারপরে আপনার আইন শৃঙ্খলা, পুলিশ মাঝখানে দাঁড়ায় থাকে, মাঝখানে সাইড দিয়ে এখানে মারামারি হয়, ওইখানে মারামারি হয়, তারা তাকিয়েও দেখে না। সেটা যখন নিয়ন্ত্রণ করতে পারে না একটা সরকার, তার মানে নির্বাচনের বিকল্প নাই। এবং এই নির্বাচনে আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই দুইটা লাইনের জন্যই কিন্তু আজকে 16 বছরের যুদ্ধ। এই 16 বছরের যুদ্ধের কারণ, যে কারণটাই এই সরকার আসছে, সেই কারণটা ফুলফিল করার জন্য বেশি সময় লাগে না। আদমশুমারি করতে একটা সরকারের সব হ্যান্ডস ঠিক আছে, 3 মাসের বেশি তো লাগার কথা না, কারণ এটা সিস্টেমেটিক, এটা সারা বাংলাদেশে কর্মচারী। আমি নিয়েছি আপনার কথাটা। আমি সাইদুর রহমান আপনার কাছ থেকে একদম শেষ মুহূর্তে জানতে চাই, কতটুকু সময় দিতে চান? আমার কাছে 30 সেকেন্ড সময়। আচ্ছা, আমার তার আগে একটা কথা আমাকে বলতে অন্য কথা হবে। বলে না, 30 ওই সেকেন্ডে কথা পারবেন না। বলতেই হবে। হ্যাঁ, বলেন। কারণ আমাদের স্বাধীনতা যুদ্ধ আরম্ভ হয়েছে 1905 সাল থেকে, প্রীতিলতা অর্ডার থেকে আরম্ভ করে। আপনি প্রীতিলতা থেকে শুরু করলে না, আমি শেষ করে দেবো। সেই স্বাধীনতা যুদ্ধ আমরা করছি, আমি নিজে করছি। আমরা আপন 5 ভাই মুক্তিযোদ্ধা। এখন স্বাধীনতা কি হলো, কি পেলাম? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখন একটু আগে আপনি বললেন নূতন বাংলাদেশ, ঠিক আছে? তার মানে কি বাংলাদেশের নাম কি চেঞ্জ হয়ে গেল কিনা?